খুদে ছাত্র এবং শিক্ষক শিক্ষিকাদের একটি নিবেদন, স্বাধীনতা সংগ্রামে বাংলা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরির গাছে চেয়ে দেখি, ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করে আছে চুপ। ফণী মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনি হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। নমস্কার, আমাকে চিনতে পারছেন? ধরুন আমি ইতিহাসের পাতা থেকে উঠে আসা একটা চরিত্র, অনেক ইতিহাসের সাক্ষী আমি একটা চরিত্র। স্বাধীনতা সংগ্রামে বাংলা ইতিহাসের পৃষ্ঠায় কত কিছু লেখা আছে, কোথা থেকে শুরু করি বলুন তো? ছোটদের ইতিহাস, তাই ছোট করেই বলি।
1757 সাল থেকে শুরু করি। 1757 সাল বাংলার মসনদে তখন নবাব সিরাজউদ্দৌলা, ওদিকে মির্জাফর, রাজদুর্লভ, রায়বল্লভ এই সমস্ত ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ বাংলা আক্রমণ করতে আসছে। নবাব সিরাজউদ্দৌলা চিন্তিত মনে রাজসভায় প্রবেশ করছেন, সঙ্গে তার বিশ্বস্ত দুই সেনাপতি মীর মদন ও মোহনলাল। নবাব সিরাজউদ্দৌলার জয় হোক। নবাব সিরাজউদ্দৌলার জয় হোক। জানি না শেষ রক্ষা করতে পারবো কিনা। পলাশীর প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ হতে চলেছে। রবার্ট ক্লাইভ এগিয়ে আসছে। মীর মদন, মোহনলাল, আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছে তো? সেনাপতি মীর জাফরের নেতৃত্বে যুদ্ধ করব আমরা। জানি না সিদ্ধান্তটা ঠিক না ভুল করলাম। ক্ষমা করবেন জাহাপনা, আপনি প্রথম থেকেই জানতেন সেনাপতি মীর জাফর বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশ সেনাপতি ক্লাইভের সাথে হাত মিলিয়েছে। আমার কাছে খবর আছে মীর জাফর বিনা যুদ্ধেই হেরে যাবেন। কি বলছো? যুদ্ধ না করে হেরে যাবে? বাংলার স্বাধীনতার সূর্য অস্ত চলে যাবে? তাহলে তাহলে মোহনলাল, এখন আমাদের কি করা উচিত? জাহাপনা, যুদ্ধ হবে, পলাশীতে যুদ্ধ হবে। মীর মদন আর মোহনলাল লড়বে, আপনি নিশ্চিত থাকুন। ইংরেজদের হাতে বাংলাকে আমরা কিছুতেই ছেড়ে দেব না। সর্বনাশ হয়ে গেছে জাহাপনা, ইংরেজ বাহিনী আক্রমণ করে ফেলেছে। মীর জাফরের নির্দেশে আমাদের সেনাবাহিনী যুদ্ধ না করেই আত্মসমর্পণ করেছে। বাংলার ভাগ্যা কাছে দুর্যোগের ঘন ঘটা। বাংলা বুঝি ব্রিটিশদের কাছে পরাধীন হয়ে যাচ্ছে। সবকিছু শেষ হয়ে যাচ্ছে মোহনলাল। এখনো আমরা বেঁচে আছি নবাব, আমরা লড়বো। আদেশ করুন জাহাপনা, আমরা পলাশীর প্রান্তরে যাই। মাতৃভূমির প্রতি ঋণ শোধের সময় এসেছে। তোমরাই আমার শেষ ভরসা মীর মদন, মোহনলাল। মুর্শিদাবাদের দক্ষিণ প্রান্তে কিছু সেনা তোমাদের জন্য অপেক্ষা করছে। যাও তোমরা, বাংলার স্বাধীনতা এখন তোমাদের হাতে। বিদায় নবাব, বিদায়। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। 1757 সালের 23শে জুন নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদন ও মোহনলালের আক্রমণে ব্রিটিশ বাহিনী ছত্রভঙ্গ। পলাশী রামবাগানে শুরু হলো আবার যুদ্ধ। কিন্তু মীর জাফরের বিশ্বাসঘাতকতা, ভুল সিদ্ধান্ত এবং বিনা যুদ্ধে হেরে যাওয়ার মানসিকতা পলাশীর যুদ্ধের জন্য ভাগ্য নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায়। সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে হেরে গেলেন। বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হল। পলায়নরত সিরাজকে বন্দী করে মুর্শিদাবাদে আনা হলো। সিরাজের মৃত্যুদণ্ডের সাথে সাথে বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক অধিকার ইংরেজদের অধীনে চলে যায়। সময়টা 1764 সাল। বাংলার তৎকালীন নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম একত্রে বক্সারের যুদ্ধে ব্রিটিশ বাহিনীর মুখোমুখি হন। বাংলার স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা। 1764 সালে বক্সারের যুদ্ধেও বাংলার নবাব মীর কাসিম ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হন। ক্ষণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। যত অমানিসা ঘুচে যাক, ঝলুক নবজাগরণের আলো। 19 শতকের আগে সতীদাহের মতো কুপ্রথা
বিবিধ কুসংস্কার যখন সমাজকে গিলে খাচ্ছিল, তখন বাংলার ভাগ্যাকাশে আবির্ভূত হন রামমোহন রায়ের মতো মহামানব। রামমোহন রায় সতী বিল নিয়ে লড়লেন, সতীদাহ প্রথা আইনিভাবে বন্ধ করে রক্ষা করলেন বাংলার মেয়েদের। তখন সমাজে বিধবা মেয়েদের উপর চলত অত্যাচার ও বঞ্চনা। বাংলার অপর এক মহাপুরুষ বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রথা আইন সিদ্ধভাবে প্রচলন করেন, মেয়েদের শিক্ষার আলোতে আনেন। বাংলায় ঘটে নবজাগরণ। যত মত তত পথ, সব ধর্মই সত্য। কালীঘাটে নানা পথ দিয়ে যাওয়া যায় রে। সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছে। কেউ বলে ঈশ্বর, কেউ রাম, কেউ হরি, কেউ আল্লাহ, আবার কেউ ব্রহ্ম। নাম আলাদা কিন্তু বস্তু এক রে। হে ভারত, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, এথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। বলো ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বাড়ানো। বলো ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। 1857 সাল ব্যারাকপুরে ব্রিটিশ সেনা ছাউনিতে ভারতীয় সিপাহীরা ব্রিটিশ কর্তৃপক্ষের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই বিদ্রোহের নায়ক সিপাহী মঙ্গল পাণ্ডে। এনফিল্ড রাইফেলের কার্তুজ আমরা দাঁতে কাটবো না। ভারতীয় সিপাহীদের যোগ্য সম্মান দিতে হবে। ব্রিটিশদের অন্যায় মানব না। ব্রিটিশ কর্তৃপক্ষের অন্যায় প্রতিবাদ করায় সিপাহী মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দিলে সারা দেশে গর্জে উঠল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। হঠাৎ দেশে উঠল আবার চমকে সবাই তাকিয়ে দেখে
সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারা দেশ ফেটে পড়ল রাগে। ছেলে বুড়ো জেগে উঠল 90 সন আগে। 100 বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত। বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত। সাল মুম্বাইয়ে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজের হল ঘরে জন্ম হল ভারতীয় জাতীয় কংগ্রেসের। দিনটি 28শে ডিসেম্বর। প্রথম সভাপতি হলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। শুরু হল স্বাধীনতা আন্দোলনের নতুন অধ্যায়। বিলেতি কাপড় জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও।
বিলিতি কাপড় চালিয়ে দাও, পুড়িয়ে দাও। 1905 সাল বড়লাট লর্ড কার্জন বাংলাকে দু টুকরো করে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন। গোটা বাংলা এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। সময়টা 1908 সাল। বাংলায় চরমপন্থী নেতৃবৃন্দ যেমন অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল প্রমুখদের কার্যকলাপ বৃদ্ধি পেল। গড়ে উঠেছে যুগান্তর দল ও অনুশীলন সমিতির মতো বিপ্লবী দল। অত্যাচারী নৃশংস ব্রিটিশ অফিসারদের উপর প্রত্যাঘাত করতে বঙ্কিমচন্দ্রের আনন্দময় উপন্যাস বিপ্লবীদের উদ্বুদ্ধ করে। 30 এপ্রিল 1908 অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি তৎপর হন। স্থান বিহারের মুজফ্ফরপুর জেলা। ওই তো কিংসফোর্ডের ফিটন, ওই আসছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। কেনেডি। পরদিন ক্ষুদিরাম ধরা পড়েন। প্রফুল্ল চাকি আত্মহত্যা করতে সক্ষম হন। আদালতে বিচারে ক্ষুদিরামের ফাঁসি হয়। বিদায় দে মা, ঘুরে আসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি ওড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি ওড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবারে বিদায় দে মা, ঘুরে আসি, একবারে বিদায় দে মা, ঘুরে আসি, একবারে বিদায় দে। 1915 সালে মোহনদাস করমচাঁদ গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরা এবং 1919 সালে জাতীয় কংগ্রেসে যোগদান স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করে। 1920 সালে মহাত্মা গান্ধী অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম।
brothers and sisters, it's with great humility and conviction that I stand before you today to speak about two eternal principles, Ahimsa and Satyagraha. These are the foundations of our struggle for justice, complete freedom and humanity. जय जय रघुपति ভারতের স্বাধীনতা আন্দোলনে তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শরৎ বসু, রাসবিহারী বসুর অবদান এক বিরাট অধ্যায়ের সূচনা করে চলেছে। সন্ধিক্ষণে সারা বাংলা যখন বিপ্লবী আন্দোলনে উত্তাল, তখন আমাদের এই ছোট্ট প্রিয় প্রাণের শহর জলপাইগুড়িতে একটু নজর রাখা যায়। সালটা 1921, দিল্লি 1 জুলাই। বৈকুণ্ঠপুর এস্টেটের রাজ পরিবারের রাজা জগদীন্দ্রদেব রায়কোট তার অনুরোধ এবং ব্যবস্থাপনায় ক্ষীরোদেন্দ্রদেব রায়কোটের পর সমৃদ্ধেশ্বরী এবি স্কুলের চার্জ গ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী তরণী মোহন চক্রবর্তী মহাশয়। স্কুল ঘরটি পড়াশোনার জন্য তেমন উপযুক্ত ছিল না। অত্যন্ত গরমের দিন, জুলাই মাস, কাঠফাটা রোদ, তার মধ্যে তরণী মোহন চক্রবর্তী বুঝলেন এভাবে এই পরিবেশে ছোট ছোট বাচ্চাদের নিয়ে পড়াশুনো করানো যায় না। তিনি তৎক্ষণাৎ ছুটলেন দানবীর মুন্সি মোহাম্মদ সোনাউল্লাহর কাছে। মুন্সি মোহাম্মদ সোনাউল্লাহ সমস্ত বিষয়টি উপলব্ধি করলেন। যখন জানলেন যে এলাকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য অসুবিধা হচ্ছে, তখন তিনি তৎক্ষণাৎ তার মুসাফির খানাটা দান করলেন। তার সাথে দান করলেন 7 বিঘা জমি এবং তৎকালীন সময়ে নগদ 5,000 টাকা। এই দানপত্র লেখার সাথে সাথে তরণী মোহন চক্রবর্তী মহাশয় আর কাল বিলম্ব করলেন না। সেই দিনই অর্থাৎ 1921 সালের জুলাই মাস, জুম্মাবার ছিল সেটি। তরণী মোহন চক্রবর্তী সেই দিন অমৃতেশ্বরী এমই স্কুল থেকে তার বাচ্চাদের, তার ছাত্রদের নিয়ে চলে এলেন সোনাউল্লাহর মুসাফির খানায়। লিখিত পরিত ভাবে সেই দিনই এই সোনাউল্লাহ স্কুলের সূচনা হলো। আমরা রয়েছি ভালোবাসার আশার ভবিষ্যৎ। তরণী মোহন বাবু চলেছেন তার ছাত্রদের নিয়ে সোনাউল্লাহর মুসাফির খানায়। প্রতিষ্ঠিত হচ্ছে সোনাউল্লাহ স্কুল 1921 সালের জুলাই মাস। মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়াপথ। তরণী মোহন চক্রবর্তী সোনাউল্লাহ বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক। তিনি তার ছাত্রদের নিয়ে প্রবেশ করে গেলেন তার সাধের স্কুল সোনাউল্লাহ। মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল, আমরা ছাত্রদল। সোনাউল্লাহ সফল, সোনাউল্লাহ সফল, সোনাউল্লাহ সফল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, মাতরম। বন্দে মাতরম। 1930 সাল সারা ভারত উত্তাল হয়ে উঠল আইন অমান্য আন্দোলনে। মহাত্মা গান্ধী ডান্ডি অভিযানের মাধ্যমে আইন অমান্য আন্দোলনে হিন্দু মুসলিম সকলকেই ঐক্যবদ্ধ করেন। সুভাষচন্দ্র বসু ও যতীন্দ্র মোহন সেনগুপ্ত প্রমুখদের নেতৃত্বে বাংলায়
আইন অমান্য আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়। সূর্য সেনের নেতৃত্বে বাংলার মেয়েরা বিপ্লবী দলে যোগ দিলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত বিপ্লবী আন্দোলনের নেতৃত্ব দিলেন। চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন সফল। বন্দে মাতরম। জালিয়ানওয়ালাবাগের বদলা আমরা জালালাবাদে নিয়েছি। বন্দে মাতরম। চলো সব এগিয়ে চলো। 1930-এর 8ই ডিসেম্বর 3 অসীম সাহসী ছাত্র বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযান করেন। শুরু হয় অলিন্দ যুদ্ধ। তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যত
আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে। বোঝা তোর ভারী হলে ডুববে তোরই খান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ধরে দেশের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় যোগদান করে সুভাষচন্দ্র বসু ততদিনে এক সংগ্রামী মহাকাব্য সৃষ্টি করে ফেলেছে। জাতীয় কংগ্রেসের সুযোগ্য নেতৃত্ব দান, আত্মত্যাগ ও সাংগঠনিক ক্ষমতায় সুভাষচন্দ্র বসু সারা দেশে ব্রিটিশ বিরোধী সক্রিয় আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ নেতৃত্ব। 1942 সালে তিনি জাপানে গিয়ে অন্যতম বিপ্লবী নেতৃত্ব রাসবিহারী বসুর সহযোগিতায় আজাদ হিন্দ বাহিনীর নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আমি সুভাষচন্দ্র বসু, আমি দাঁড়িয়ে আছি ভারতের স্বাধীনতার সেনার সামনে। ভারতের স্বাধীনতা আন্দোলনের স্বার্থে, আজাদ হিন্দ ফৌজের স্বার্থে আমি আমাদের নিজস্ব সেনাবাহিনীর সরাসরি কর্তৃত্ব গ্রহণ করলাম। আমাদের কার্য আরম্ভ হয়েছে। আসুন দিল্লি চলো, এই ধ্বনি তুলে ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাই। ইংরেজ ভারত ছাড়ো, 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 ভারত ছাড়ো। সারা ভারতবর্ষ জুড়ে ভারত ছাড়ো আন্দোলনের জোয়ার। ব্রিটিশ সাম্রাজ্যের শেষ ঘণ্টার ধ্বনি বেজে গেছে। যে কোনো প্রকারে স্বাধীনতা পেতে মরিয়া ভারতবাসী। ইতিহাসের পাতা উল্টায়। ইতিহাস অনেক কথা বলে, অনেক কিছুই, অনেক ঘটনা ইতিহাসের পাতায় লেখা হয়, অনেক ঘটনা অলিখিতই থেকে যায়। তবু ইতিহাস চলতে থাকে নিজের কদমে, নিজের দিকে, নিজের ছন্দে। স্বাধীনতা সংগ্রামে বাংলা চলতেই থাকে। তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ, যে সময়ের অপেক্ষায় আমরা সবাই ছিলাম, গোটা ভারতবাসী। 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হলো ভারতবর্ষ।
वन्दे मातरम्। পূর্ণ হলো স্বাধীনতা। আমি সামনে আসতে বলছি আমাদের সহশিক্ষিকা সঞ্চিতা বিশ্বাসকে একটু। যেই উপস্থাপনাটি হলো সেখানে নাচের কোরিওগ্রাফি এবং নাচ শিখিয়েছে সোনাওয়ালা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা সঞ্চিতা বিশ্বাস। আমি শুভা দে এবং সুবিতা বিশ্বাসকে সামনে আসতে বলছি একটু। যে গানগুলি হলো বাচ্চারা পারফর্ম করলো, গানগুলি শিখিয়েছে আমাদের সোনাওয়ালা প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকা শুভা এবং সুবিতা। আমাদের আজকের যে উপস্থাপনা তার ভাবনা পেছনে সবার অবদান রয়েছে, আর সব থেকে যার তুলনা নেই, যার কথা না বললেই চলে না, আমাদের পরিচালক শ্রী গোপাল কংস বণিক মহাশয়, আমাদের সোনাউল্লাহ প্রাথমিকের সহশিক্ষক। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সাক্ষী হওয়ার জন্য। শুভরাত্রি।